প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে একটা বড়সড় ভুল হয়ে গেছিল এবং সেই ভুলটা আমরা শুরুতেই আজকে শুধরে নেব। তাই শুরুতেই প্রথম প্রশ্ন পড়ব আমরা আমার নিজের কমেন্ট, যেখানে গত প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আমি পিন কমেন্ট হিসেবে এই কমেন্টটা লিখেছিলাম, এটিসির তুষার ভাইয়ের ফোন ভেঙে যাওয়ার প্রশ্নটা ভুলবশত এডিটে বাদ পড়ে গেছে, পরের পর্বে এই প্রশ্নের উত্তর আসবে। আমি আসলে সেই সময়টাতে নেপালে ঘুরছিলাম, এই জায়গা থেকে ওই জায়গায় ঘুরছিলাম। তাছাড়া আপনারা দেখেছেন যে নেপালে প্রাকৃতিক দুর্যোগের জন্য কি অবস্থা, মানে রীতিমতো বন্যা হচ্ছে, বাড়িঘর ভেঙে পড়ছে, ধস নেমেছে, খুবই একটা ভয়ানক ট্যুর ছিল সেটা বলতে হয়। তার মধ্যে ইন্টারনেট কানেকশন চলে যাচ্ছে, ছোটাছুটির মধ্যে আছি, কিছু ক্লিপ বাদ পড়ে গেছে, এরকম হয়েছে। এডিটরের দোষ না, দোষটা আসলে আমারই। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এটিসির তুষার ভাইয়ের হাত থেকে যে আইফোন 16 প্রো ম্যাক্স পড়ে ভেঙে গেছে, সেই ব্যাপারটা আসলে বড় কিছু ব্যাপার না। অনেকে বলছেন সেটা স্পন্সর্ড ভিডিও ছিল, ব্র্যান্ড প্রমোশনের জন্য ওরা ইচ্ছা করে ভেঙেছে। আমি সেসব জানি না, অতটা ভিতরের খবর নেওয়া হয়নি। তুষার ভাইকে কখনো ফোন করে জিজ্ঞাসা করবো বা দেখা হলে জিজ্ঞাসা করবো, কিন্তু আমি যেটা বুঝি, মানে ঘটনাটা চাক্ষুষ না করেও যেটা আন্দাজ করতে পারি, যে একটা ফোন যখন পড়ে যায়, সেই ফোনটা কোন অ্যাঙ্গেলে পড়ছে, কি ইম্প্যাক্ট হচ্ছে তার মধ্যে, সেই জায়গায় সারফেসটা কিরকম ছিল, এই সব কিছু এরকম ছোট ছোট বহু ডিটেলসের উপর নির্ভর করে ফোনটা ভাঙবে কি ভাঙবে না। সেটাতে প্রমাণ হয় না যে ফোনটার ব্যাক প্যানেলটা মজবুত নয় বা মজবুত। এই যে চারিদিকে ডিউরেবিলিটি টেস্ট হয়, বেশিরভাগই আনসাইন্টিফিক। তো একটা ফোন ভাঙলে তার পিছনে হাজারটা ফিজিক্সের ল কাজ করে। ফোনটা পড়ে গেল, তার মধ্যে নানা রকম ক্যালকুলেশন থাকবে। তো সেক্ষেত্রে এরকম এই একটা ডিউরেবিলিটি টেস্ট করে আমরা বলে দিলাম ফোনটা খারাপ, ব্যাক প্যানেলটা দুর্বল, এরকম হয় না কখনো। এবার বিশেষ করে কোনো ফোনের ক্ষেত্রে যদি একটা মাস রিপোর্ট আসে, মানে বহু লোক ইউজ করে বলছে যে হ্যাঁ আমার ফোনে এই প্রবলেমটা হচ্ছে, সবাই একই রকম প্রবলেম ফেস করছে, দেখা গেল ব্যাটারি ড্রেন হচ্ছে, বা দেখা গেল গ্রিন লাইন, বা দেখা গেল মাদারবোর্ড ডেড হওয়ার ইস্যু, এগুলো তো হয়েছে, ইতিহাস সাক্ষী আছে এগুলো হয়েছে। তো সেই সব সময় যখন বহু লোক একসাথে একই প্রবলেম ফেস করছেন, তখন আমরা বলতে পারি, মানতে পারি যে হ্যাঁ এই ফোনটাতে এই প্রবলেমটা আছে। নইলে বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটে ওগুলোকে দুর্ঘটনা বলে মেনে নেওয়াই ভালো। তো আইফোন 16 প্রো ম্যাক্স তার ব্যাক প্যানেল ফেটে যাওয়ার মতো এখন অব্দি সেরকম খুব মাস রিপোর্ট কিছু আসেনি। তো এই সেক্ষেত্রে এটা নিয়ে খুব বেশি কিছু আপাতত বলা যাচ্ছে না। তুষার ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা হতেই পারে, ব্র্যান্ড প্রমোশনও হতে পারে, আমার সত্যিই জানা নেই। তো এই ব্যাপারে আপনাদের কারোর কোনো হাড়ির খবর, গোপন খবর জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চলুন আমরা পরের প্রশ্নটা পড়ি। মোহাম্মদ হৃদয় বলছেন, দাদা ইন্টারনেটের কারণে কি সত্যি পাখি মারা যায়? না, ইন্টারনেটের কারণে যে পাখি মারা যায়, বিশেষ করে ব্যাপারটা এরকম যে রেডিয়েশন যে হয়, মোবাইল টাওয়ার থেকে যে রেডিয়েশন হয়, নন আয়নিক যে রেডিয়েশনটা হয়, সেটার জন্য পাখি মারা যায় এরকম প্রমাণ এখন অব্দি পাওয়া যায়নি। মানে এরকম পরীক্ষা নিরীক্ষার তো বিজ্ঞানীরা নানাজন নানা রকম করেছেন, তো বেশিরভাগ বিজ্ঞানী একমত যে না, এতে কিছু ক্ষতি হয় না, পাখি মারা যায় না। তো আমরা রিয়েল লাইফে যখন দেখি তখন দেখি যে সত্যিই তো ছোট ছোট পাখির সংখ্যা কমে যাচ্ছে দিনকে দিন। আমাদের চারপাশে যে চড়াই পাখি দেখতে পেতাম, বুলবুলি পাখি দেখতে পেতাম, ছোট ছোট যে বিভিন্ন পাখি দেখতে পেতাম, ফিঙে পাখি, সেই পাখিগুলো আজকাল তো অতটা দেখতে পাচ্ছি না। কিন্তু এর জন্য আমরা মোবাইলকেই দায়ী করে দিচ্ছি, কারণ আমরা দুয়ে দুয়ে চার করতে ভালোবাসি। হতেই পারে অন্য কোনো কারণে, প্রাকৃতিক অন্য কোনো কারণে সেটা হচ্ছে। কিন্তু এটাও আবার পাশাপাশি ভাবতে হবে যে বেশ কিছু বৈজ্ঞানিক আছেন যারা কিন্তু বলেছেন যে হ্যাঁ ক্ষতি হয়, অল্প অল্প হলেও ক্ষতি হয়, যেগুলো একটা লং টার্মে গিয়ে বড় ক্ষতি সৃষ্টি করে। এটা বহু বৈজ্ঞানিক বলেছেন, কিন্তু সেই সংখ্যাটা তুলনামূলকভাবে কম। বরঞ্চ মেজরিটি পৃথিবীতে এটাই স্বীকৃত যে মোবাইল টাওয়ারের কারণে ক্ষতি হয় না। এবার এর পিছনে নানা রকম কনস্পিরেন্সি থিওরি থাকবেই, সবকিছুতেই থাকে। তো সেটা নিয়ে আমরা এখন ভেবে কি করবো, আমরা প্রমাণ ছাড়া কথা বলি কি করে। মোহাম্মদ মাসুম বলছেন, ভাইয়া প্লিজ একটু রিপ্লাই করতেন। অপশন স্যামসাং S23 FE, বি আইফোন 12, জাস্ট ওভারঅল অ্যান্সার ইউর চয়েস। আইফোন 12 আমি কখনোই এখনকার দিনে দাঁড়িয়ে বাঁচবো না, তার থেকে আইফোন 13 অনেক টাকা জমিয়ে অনেক কষ্ট করে হলেও সেটাতে যান। আর স্যামসাং S23 FE সেটাও বাঁচতে খুব ইচ্ছা করছে, কিন্তু এক্সিনোস প্রসেসরের জন্য বাঁচতে অতটাও ভালো লাগছে না। তবু আমি বলবো সেটা সেফ বেট হবে, আইফোন 12 এর থেকে বেটার হবে। নইলে স্যামসাং S23 FE বদলে আপনি অন্য কোনো বিকল্প, কাছাকাছি দামে S23 এখন পাওয়া যায়, তো S23 দেখতে পারেন, সেটা কিছুটা বেটার হতে পারে। বিকল্প হিসাবে এগুলো ভাবা যেতে পারে। কাজী লাবিব দুই যমজ ভাই, আচ্ছা, তিনি বলছেন, দাদা 16 প্রো ম্যাক্স কেমন গরম হয় গেমিং এর টাইমে? 16 প্রো ম্যাক্স গরম হয়, তবে 15 প্রো ম্যাক্স এর থেকে কিন্তু কম গরম হয়। এটা আমরা যতই হাসাহাসি করি, দুর্নাম করি, বলি না কেন, 15 প্রো ম্যাক্স গরম হতো, সেখানে 16 প্রো ম্যাক্স তুলনামূলক অনেক কম গরম হচ্ছে। এবং শুধু কম গরম হচ্ছে না, এটা যে গরম হয়ে গেলে ডিসপ্লে ব্রাইটনেস ড্রপ হয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকতো আইফোনে, যেটা আগে খুব হতো, তো সেই ব্যাপারটাও কিন্তু অতটা হচ্ছে না। অ্যাপেল এই যে হিট সিঙ্ক দিয়েছে, তার জন্য অনেক কিছু ফিক্স করতে পেরেছে। নাজিমুল ইসলাম তিনি বলছেন, আইফোন 16 প্লাস কেনার চেয়ে আইফোন 15 প্রো ম্যাক্স কেনা ভালো হবে কি? ভালো একটা
একটা পরামর্শ চাই, অবশ্যই আইফোন 16 আর 16 প্লাসের বদলে 15 প্রো ম্যাক্স বা 15 প্রো সেটাও অনেক বেটার হবে। এখন কিছুটা কম দামে পাবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, সেই ফোনটাতে একটা এক্সট্রা টেলিফটো জুম লেন্স পাচ্ছেন। তৃতীয়ত, সেই ফোনটাতে টাইটানিয়ামের বডি থাকছে। চতুর্থত, সেই ফোনের ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকছে। আর অ্যাপেল বরাবরই এটা করে, তাদের প্রো ভেরিয়েন্টের ফোনগুলোর জন্য স্পেশাল কিছু ফিচার দিয়ে দেয়, স্পেশাল কিছু জিনিসপত্র দেয় যেগুলো নন প্রোতে দেয় না। তো সেই সব জিনিসগুলো আরো ডিটেলসে বললে বলা যেত। তো সেই সব জিনিসগুলো আইফোন 15 প্রো ম্যাক্স ফোনে পাবেন, বেটার পাবেন, সেটা বেটার ডিল হবে। তবে হ্যাঁ, দুই একটা জিনিস একটু মিস করবেন, সেটা হচ্ছে আপডেট 1 বছর কম পাবেন আর রিসেলিং ভ্যালু তুলনামূলক একটু কম পাবেন। তবে এআই তো প্রো ভেরিয়েন্টে আসবেই। এআই আপনি 16 প্লাসে যেরকম পাবেন 15 প্রো ম্যাক্সেও সেরকম পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে 15 প্রো বা 15 প্রো ম্যাক্স নেওয়া সব দিক দিয়ে বেটার ডিল বলে আমার মনে হয়। ওই একটু আধটু রিসেলিং ভ্যালুর এদিক ওদিক হলো বা আপডেট 1 বছর কম পাওয়া গেল, তাতে কিছু যায় আসে না। অ্যামেজিং ভিডিও প্রো তিনি বলছেন, দাদা ভালোবাসা নিও। দাদা, স্যামসাং গ্যালাক্সি A55 নাকি মোটরোলা H50 ফিউশন, কোনটা বেস্ট হবে? আমার কিন্তু ক্যামেরা প্রথম প্রায়োরিটি। ক্যামেরা যদি প্রথম প্রায়োরিটি হয় তাহলে অবশ্যই মোটো H50 ফিউশনকে আমার বেছে নিতে ইচ্ছা করবে, কারণ দেখেছি আমি সত্যিই ক্যামেরা ভীষণই ভালো। ভিডিওর ক্ষেত্রে অতটা ভালো না হলো, ভিডিওতে হয়তো A55 এগিয়ে থাকবে, স্টিল ইমেজের ক্ষেত্রে মোটো H50 ফিউশন এগিয়ে আছে। কিন্তু এই যে লং লাস্টিং এর কথাটা বলে দিলেন, এখানে এই গোলমালটা হয়ে গেল। লং লাস্টিং এর ক্ষেত্রে মোটরোলার উপর অতটা ভরসা করা যাচ্ছে না এখনো। মোটরোলাকে আর কয়েক বছর দেখতে হবে, তারা যদি দীর্ঘমেয়াদী ভালো কাজ করে তখন মোটরোলার ফোন আমরা রেকমেন্ড করতে পারি। কিন্তু এই লং লাস্টিং ফোন হিসাবে এই মুহূর্তে স্যামসাং A55 বেটার ফোন হবে। SM বিপ্লব এলইডি তিনি বলছেন, দাদা ভালোবাসা নেবেন। এপার বাংলা থেকে ওপার বাংলায় ঘুরতে গেছিলাম, অ্যামাজন ইন্ডিয়ান গ্রেট ফেস্টিভ্যাল অফার পেয়েছিলাম, তাই 2খানা প্রো মডেলের ডিভাইস কিনলাম। বোট লুনার কল প্রো ওয়াচ অ্যান্ড নয়েজ ইয়ারওয়েভ প্রো নেক ব্যান্ড কেমন হলো বলবেন? ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েছে এটা তখনই আরো ভালো করে বলতে পারতাম যদি আপনি এর দামগুলো বলতেন। কি দামে কিনেছেন, কতটা লাভ করেছেন, কি অফার ছিল, প্রশ্ন করলে একটু ডিটেলস একটু বিশদে সবকিছু আমাদের জানালে আমাদের হয়তো বুঝতে সুবিধা হয়, তাই না? সাদিব নিশব হান্তালা, বা আমি বুঝতে পারছি না আপনার নামটা এক্স্যাক্টলি কি হবে, এত বড় নাম সিলেবল কিভাবে ভাগ করবো বুঝতে পারছি না, আপনি একটু ভুলটা শুধরে দেবেন কমেন্টে। তো তিনি প্রশ্ন করেছেন, বলছেন অন্যান্য চ্যানেল থেকে আপনার চ্যানেলের মাঝখানে পার্থক্য হলো আপনি অনেক বেশি টেক বিশ্লেষণ ভিডিও দেন, এই কারণে আপনার চ্যানেলটা ভালো লাগে। থ্যাংক ইউ ভালো লাগার জন্য। আর এই জিনিসটা আমার তো নিজেরও ভালো লাগে আসলে টেক বিশ্লেষণ করতে, এবং রিভিউ করার ব্যাপারটা খুব গতানুগতিক গড়পড়তা একটা ব্যাপার। টেক নিয়ে যত বিশ্লেষণ করা যায়, আসলে ব্যাপার কি বলুন তো, আমার মনে হয় যেটা এই বিশ্লেষণ করাটা তো কিছু না, বুদ্ধি খাটানো, নিজে ভাবা, চিন্তা করা। তো এই বুদ্ধির এক্সারসাইজ যত বেশি হয়, যে জায়গায় বেশি হয়, আমার সেই জায়গা খুবই পছন্দ। তো তার জন্য আমার এই ধরনের ভিডিও ভালো লাগে। তো আপনারও নিশ্চয়ই এরকমই পছন্দ বুদ্ধির এক্সারসাইজ করা, তার জন্যই আপনি এই কমেন্ট করেছেন। কারা কারা এই ধরনের ভিডিও আরো দেখতে চান কমেন্টে লিখে জানাবেন। শেখবুল তিনি বলছেন, ভিভো X100 Pro ভার্সেস iQOO 12 ভালো কোন ফোন, প্লিজ রিভিউ। গেমিং এর জন্য iQOO 12 ভালো, বাদ বাকি সবকিছুর জন্য ভিভো X100 Pro ভালো। আসলে দুটো তো একই কোম্পানি, প্রায় একই ফোন। এবার ভিভো X100 Pro না একটু ক্যামেরার জন্য বেটার হবে বলে আমার মনে হয়। ক্যামেরার জন্য ওটাকে অনেক ফোকাস করে অনেক ভালো করে বানানো হয়েছে। iQOO ফোনটা দাম একটু কম হলেও, iQOO 12 তুলনামূলক দাম কম, কিন্তু সেটার ক্যামেরা বা ইউআই বা কিছু ব্যাপার ওই জায়গাতে ম্যাচ করতে পারবে না। তো সেক্ষেত্রে গেমিং এর ক্ষেত্রে আবার কিন্তু ভিভো ফোনটা অতটাও ভালো করে বানানো হয়নি বা গেমিং এর দিকে ফোকাস করে ওটাকে বানানো হয়নি, যার জন্য iQOO 12 এর সাথে সেটা আবার গেমিং এর জায়গায় ম্যাচ করতে পারবে না। এবার আপনার প্রায়োরিটি কি, কেন ফোনটা কিনতে চাইছেন, সেই সব বুঝে আপনি ফোনটা কিনুন। নয়ান্ত তিনি বলছেন, আইফোন SE 4 কবে আসবে? আমি একটা নতুন ফোন কিনতে চাচ্ছি, আমি কি এটার জন্য অপেক্ষা করব? তো আইফোন SE 4 এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। লিক আসছে, মাঝে মাঝে আসছে, ফোন যে আসবে না এরকম নয়, কিন্তু এমনিতে মনে হচ্ছে ফোনটা বোধহয় আর কোনোদিন আসবে না, কারণ অ্যাপেল হয়তো এই ফোনটাকে ড্রপ করে দিয়েছে। 2.5 বছর তো হয়ে গেল SE সিরিজের ফোন। এবার অ্যাপেল কি কম দামি ফোনের ব্যাপারটাকে পুরোপুরি তাদের লাইন আপ থেকে বাদ দিয়ে দিতে চায়? এরকম হয়ে থাকলে আইফোন SE 4 আসবে না, এটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেরকম লিক আসছে মাঝে মাঝে মনে হচ্ছে যে হ্যাঁ ফোনটা আসবে এবং কিছু চেঞ্জ হবে। এবং রিসেন্টলি যে লিকটা এসেছে সেটা তো ভীষণই ইন্টারেস্টিং। আইফোন SE 4 তাতে এবার আমরা OLED ডিসপ্লে দেখতে পাবো। তার থেকেও বড় কথা কি জানেন, এবার ওই বড় নচ দেখা যাবে না উপরে নিচে, তার বদলে এবার উপরে ওই ডাইনামিক আইলাইন না হলেও অ্যাপেলের ওই বিখ্যাত বা কুখ্যাত পাঞ্ছল ওটাকে বলবো না, তো সেই জিনিসটা দেখা যাবে। তবে Type-C পোর্ট এবার আসবে ম্যান্ডেটারি। ইউরোপীয় ইউনিয়নের চাপাচাপির জন্য অ্যাপেল বাধ্য এবার Type-C পোর্ট দিতে। ব্যাটারি সম্ভবত একটু বেটার হবে, বড় হবে। সেক্ষেত্রে আগের এসি ফোনগুলোতে যেটা খুবই প্রবলেম হতো সেই প্রবলেমটা এবার থাকবে না আশা করা যায়। তবে ক্যামেরা কিন্তু ওই একটাই, ক্যামেরা কিন্তু বাড়ছে না। তো সেক্ষেত্রে ওটা একটু আমাদের কাজ চালিয়ে নিতে হবে। তবে একাধিক ক্যামেরা না হলেও আইফোন ইউজারদের চলে। তবে হ্যাঁ, অ্যাকশন বাটন সেটা অ্যাপেল বলছে সব ফোন এবার দিয়ে দেবে। তো 2025 সালের মার্চ মাস নাগাদ আইফোন SE 4 যদি আসে, তো সেখানে এবার নাকি অ্যাকশন বাটনও থাকবে। তো চেঞ্জ অনেক কিছু হচ্ছে কিন্তু হিসাব মতো। প্রথমত অ্যাপেলের নচ থাকছে, দ্বিতীয়ত বেজেল চিন থাকছে না, তৃতীয়ত ব্যাটারি বড় হচ্ছে, চতুর্থত এবার Type-C পোর্ট থাকছে, পঞ্চমত OLED ডিসপ্লে
এবং তারপর সবার শেষে থাকছে অ্যাকশন বাটন। তো সব মিলিয়ে আইফোন SE 4 আসলে আমার মনে হয় মার্কেট কাঁপাবে, হবে একটা কিছু, ভালোই কিছু হবে, কম দামে আসবে। অ্যাপেল যদি সত্যি কম দামে আনতে পারে এই ফোনটা কিন্তু বিশাল বড় একটা ক্রেজ তৈরি করবে, আমার তো মনে হচ্ছে। পরের কমেন্ট মোহাম্মদ ফারুক হোসেনের, তিনি বলছেন বাংলাদেশ থেকে iQOO Z9s Pro ভার্সেস মোটো H50 Fusion কোন সবকিছু হিসাবে ভালো হবে, কোন ফোনটা ভালো হবে? এটা খুব সহজ হিসাব, মোটো H50 Fusion ভালো হবে এমনিতে, তবে iQOO Z9s Pro সেটাও কিন্তু খারাপ ফোন নয়। ইমরান গেমিং, তিনি বলছেন দাদা আমি ইটালিতে থাকি, আইফোন 16 Pro Max নেব নাকি স্যামসাং S24 Ultra নেব, প্লিজ জানাবেন, উত্তরের অপেক্ষা রইলাম। আপনি যদি আইফোন লাভার হন তো আইফোন নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, তবে যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, অ্যান্ড্রয়েড দিয়ে কাজ চলে, তাহলে স্যামসাং এর দিকে যাওয়াই বেটার, কারণ স্যামসাং এ এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আইফোনে অ্যাপেল ইন্টেলিজেন্স আসবে বলেছে, না আসা অব্দি সেটার উপর খুব একটা ভরসা করা যাচ্ছে না। শেষ কমেন্ট প্যান্থার গিগস, তিনি বলছেন বাড়িতে বিএসএনএল ব্রডব্যান্ড নিয়েছি, 500 টাকা মাসে, 4টে ফোন খুবই হাই স্পিডে চলে, বেশ ভালোই। এটা বিএসএনএল কিছু কিছু জায়গায় ভালো সার্ভিস দেয়, মানে বিএসএনএল এমনিতে খারাপ সার্ভিস দেয় না, যেহেতু তাদের যে ব্যান্ডউইডথ তার উপর খুব বেশি চাপ নেই, কাস্টমার কম আছে, তার ফলে বেশি ব্যান্ডউইডথ দিতে পারে, তার ফলে বেশি স্পিডে সবকিছু চলে, মানে অন্যদের থেকে বেশি স্পিড না কিন্তু ঠিকঠাক চলে। কিন্তু যেটা সমস্যা হয় বিএসএনএল এর ক্ষেত্রে, যে কোনো রকম অসুবিধা হলে, কিছু প্রবলেম হলে সেটা সলভ করতে দিনের পর দিন কেটে যায়। মানে আমি কমপ্লেন করলাম 24 ঘন্টা তো ছেড়ে দিন, 10 দিনে সেটা সলভ হয় না, এরকম বহু রেকর্ড আছে। তো এইসব কারণে বিএসএনএল একটু পিছিয়ে যায়, না হলে ঠিক আছে, কম দামে কাজ চালানোর জন্য তো যথেষ্ট ভালো। যাই হোক, আজকের ভিডিও আর লম্বা করা যাবে না, আজকের ভিডিও এখানেই শেষ করবো। আপনার কমেন্ট নিচে দিয়ে রাখবেন, পরের ভিডিওতে সেই সব কমেন্ট নিয়ে আমরা আবার ভিডিও বানাবো। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।